সরোজ শুনলেন বৃদ্ধ ওই সাক্ষাৎ যমদূতের মতো দেখতে লোক দুটিকে বলছেন, শোন, দুজনকে 20 টাকা দেব, পারবি তো? কর্তা, আমাদের অসাধ্য কিছু আছে কি? হ্যাঁ, তোরা আছিস বলেই আমি আজ বেঁচে আছি। তবে কি জানেন, জামাইবাবু হন তো, তাই আর কি। আরে নে, অনেক জামাইবাবু দেখেছি, টাকার কাছে ওসব কিচ্ছু নয়। জামাইবাবু শব্দটা শুনেই সরোজকান্ত একেবারে ভয়ে কেঁপে উঠলেন। ভাবলেন, জামাইবাবু? কোন জামাইবাবু? জামাই তো আমি। আমাকে কি তাহলে এরা খুন করবে? বিশ্বাস নেই। দেখি তো আর কি কথাবার্তা হয়। আমি আরজে অর্ণব। আজ কাহনে আবারও আপনারা শুনবেন দারোগা প্রিয়নাথের গোয়েন্দা গল্প। আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন। তার নিজস্ব রহস্য সমাধানের অভিজ্ঞতা নিয়েই লেখা দারোগার দপ্তর। আজকের গল্পটি আমরা নিয়েছি রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের সেই দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে কৃষ্ণময়, সুদীপ্ত, অরিজিৎ, অলিভিয়া, অপরূপা, উদ্ভাস এবং আমি আরজে অর্ণব। একটি বিশেষ ভূমিকায় তমজিৎ। রোজকারের অনুরোধ আজও করছি, গল্প যদি ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। শুরু হচ্ছে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী স্বামী হত্যা রহস্য। আজ আমি আপনাদের যে ঘটনা বলবো তা কলকাতার ঘটনা নয়। এই গল্প বর্ধমান জেলার এক নাম না জানা পল্লীর। এই মামলার তদন্তের ভার কেন যে আমার ওপর এসেছিল তা ঠিক মনে পড়ছে না, কিন্তু ওপরতলার কর্তাদের আদেশ আমায় মানতেই হয়। সুতরাং তদন্তের ভার আমাকে নিতেই হলো। তদন্তের জন্য যে অর্ডার লেটার আমি পেয়েছিলাম তারই সঙ্গে ছিল একটি বেনামি চিঠি। চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম এই: কমলার বাড়ি বর্ধমান জেলায়। কমলার বাবা বর্তমানে বেঁচে নেই, তবে তিনি ধনী ছিলেন। এই পৃথিবীতে পাপ বলতে যা কিছুই বোঝায় প্রায় তার সব কিছু করেই বৃদ্ধ এই বিপুল ধনরাশি সঞ্চয় করেছিলেন। বৃদ্ধের একটিমাত্র মেয়ে, সেই সংসারের একমাত্র সম্বল, নাম কমলা। কমলার বিয়ে হয়েছে। কমলার স্বামী খুব বড় ঘরের ছেলে, প্রচুর সম্পত্তির মালিক, নিজে 300 টাকা মাইনে চাকরি করে, নীলকুঠির ম্যানেজার। মাস গেলে প্রায় 1000 টাকা রোজগার। সেই স্বামী থাকেন বিহারে। বাড়িতে অন্য কোনো অভিভাবক না থাকায় আর নীলকুঠিতে স্ত্রীকে রাখার তেমন সুবিধে না থাকায় কমলাকে বাবার কাছেই রাখেন। মাঝে মাঝে এসে দেখে যান, যদিও তাদের এখনো কোনো ছেলে মেয়ে হয়নি। কমলার বয়স হয়েছে। কমলা পূর্ণ যুবতী, সুন্দরী, মনে মায়া দয়াও যথেষ্ট। মোট কথা, কমলা আদর্শ স্ত্রী। আজ 6 মাস পর কমলার স্বামী শ্বশুর বাড়ি এসেছেন। অনেক দিন পর কমলা তার স্বামীর মুখ দেখেছে। কমলার স্বামীর নাম সরোজকান্ত। সরোজকান্ত সারাদিন খায়নি, তাই স্বামীকে তাড়াতাড়ি খেতে দিতে কমলা রান্নায় ব্যস্ত। সরোজবাবু তখন সামান্য কিছু জলযোগ করে বৈঠকখানায় তামাক টানছেন। বৃদ্ধ শ্বশুর পাশের ঘরে। মনে হলো সে ঘরে আরও 2জন লোক আছে, কেননা তারা নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। সরোজবাবুর ভারী কৌতূহল হলো। তিনি জানালার ছিদ্র দিয়ে দেখলেন
ভয়ঙ্কর দেখতে দুজন লোক বৃদ্ধের সাথে পরামর্শ করছে। সরোজবাবু তার শ্বশুরকে খুব ভালো রকমই চেনেন। গোহত্যা, ব্রহ্মহত্যা, ডাকাতি এসব কিছুই আর বাকি নেই। এই বুড়ো বয়সে সেসব কুকীর্তির প্রবৃত্তি এখনো বৃদ্ধের মনের মধ্যে ছিল। তাই বৃদ্ধ আজ ডাকাতের সঙ্গে পরামর্শে ব্যস্ত। সরোজ শুনলেন বৃদ্ধ ওই সাক্ষাৎ যমদূতের মতো দেখতে লোক দুটিকে বলছেন, শোন, দুজনকে 20 টাকা দেব, পারবি তো? কর্তা, আমাদের অসাধ্য কিছু আছে কি? হ্যাঁ, তোরা আছিস বলেই আমি আজও বেঁচে আছি। তবে কি জানেন, জামাইবাবু হন তো, তাই আর কি। আরে নে, অনেক জামাইবাবু দেখেছি, টাকার কাছে ওসব কিচ্ছু নয়। জামাইবাবু শব্দটা শুনেই সরোজকান্ত একেবারে ভয়ে কেঁপে উঠলেন। ভাবলেন, জামাইবাবু? কোন জামাইবাবু? জামাই জামাই তো আমি। আমাকে কি তাহলে এরা খুন করবে? বিশ্বাস নেই। দেখি তো আর কি কথাবার্তা হয়। তবে তোরা যা, ঠিক সময় আসিস, কেমন? যা। আজ্ঞে কর্তা, তার বলতে হবে না, আজ রাতেই খতম করে দেব। এই বলে সেই দুজন পাশের দরজা দিয়ে চোরের মতো বেরিয়ে গেল। বৃদ্ধ একা বসে রইলেন। সরোজ কুমার পড়লেন চিন্তায়। তার সন্দেহ ক্রমশ বাড়ছে। এরা আমাকেই খুন করবে মনে হয়। আজ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কপালে যা আছে তাই হবে, ভগবান ভরসা। কিন্তু কিন্তু শ্বশুরমশাই আমাকে খুন করবেন কেন? আমার বিষয় সম্পত্তি, নগদ টাকা করি হস্তগত করবেন বলে? টাকার জন্য খুন? ছেলে আর জামাই তো একই হলো। সেই জামাইকে খুন করে তার সম্পত্তি হাতাবার চেষ্টা। আর আর কমলা, সে কি কিছুই জানে না? নিশ্চয়ই জানে। সেও কি এই ষড়যন্ত্রে সামিল? আজ যদি কোনোভাবে বেঁচে যাই, না, তবে আর এখানে এক মুহূর্তও না। এই রাক্ষসীর মায়া আর না, আর না। সরোজ প্রতি মুহূর্তে তার মৃত্যু কল্পনা করতে লাগলেন। কমলার রান্না হয়ে গেছে। প্রাণ ভরে আজ অনেক দিন পর স্বামীকে খাওয়াবে। সরোজবাবু অনিচ্ছা সত্ত্বেও অল্প কিছু খেলেন। কমলা স্বামীর কম খাওয়ার কারণ জিজ্ঞাসা করায় সরোজ বললেন, না, আসলে সারাদিন পর খিদে মরে গেছে। খাওয়া দাওয়ার পর সরোজকান্ত কমলার ঘরে বিশ্রাম করতে গেলেন। কমলা গুড়গুড়িতে তামাক সেজে দিয়ে গেল। বৃদ্ধ বাবার জলখাবারের ব্যবস্থা করে নিজে খেতে বসল। সমস্ত দিন না খাওয়া না দাওয়া সরোজ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। রাত কেটে ভোর হলো। কমলা উঠে দেখল ঘরে সরোজবাবু নেই, দরজা খোলা। এই ঘটনার কিছুদিন পরে একজন পুলিশ কর্মচারী এসে সরোজের খোঁজ করে। ততদিনে বৃদ্ধ আর বেঁচে নেই। কমলা একা। পুলিশ কর্মচারীকে দেখে তার বড় ভয় হলো। কমলা স্থির করল এখানে একা থাকা ঠিক না। তার বাবা ভালো লোক ছিলেন না। পুলিশ কোনোভাবে তার অনৈতিক কাজের সন্ধান পেয়েছে এবং কমলা তার উত্তরাধিকারিণী জেনে যদি তার উপর জুলুম করে, এসব ভেবে কমলা তার পরদিনই গ্রাম ছেড়ে কাশী চলে এলো। কিন্তু সেই পুলিশ কর্মচারীকে তার অনুসন্ধান করতে এরপর আর কেউ দেখেনি। কমলা এখন কাশীতেই আছে। এখন আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে কমলা টাকার লোভে তার বাবার সাহায্যে স্বামীকে হত্যা করেছে, আর সেই টাকা নিয়েই এখন কাশীতে রানী ছদ্মনাম নিয়ে আত্মগোপন করেছে। তার বাবা আর বেঁচে নেই। সুতরাং কমলাকে গ্রেফতার করে একটু আধটু জেরা করলেই বোধহয় সে সব কথা বলে দেবে। তখন জানতে পারবেন যে আমাদের কথা কত দূর সত্যি। তদন্তে নেমে
বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে কমলার গ্রাম খুঁজে পেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম কমলার স্বামী সরোজকান্ত সত্যি সত্যিই রাতবিরেতে শ্বশুরবাড়ি থেকে গায়েব হয়ে যান, কিন্তু তিনি তাঁর কাজের জায়গায় বা নিজের বাড়িতে ফেরেননি। এই ঘটনার কিছুদিন পরেই কমলার বাবার মৃত্যু হয়, আর কমলাও তারপর থেকে ওই গ্রাম ছেড়ে পবিত্র কাশীধামে গিয়ে বসবাস করছে। গ্রামের লোকের মুখে এই কথা শোনা যাচ্ছে যে কমলা তার স্বামীকে খুন করে পুলিশের ভয়ে কাশীবাসী হয়েছে। সেই গ্রাম থেকে এইসব ঘটনা জেনে আমি কাশীর উদ্দেশ্যে বেরোলাম। রাস্তায় হঠাৎ একজন সন্ন্যাসীর সাথে আমার দেখা হলো। তিনি গল্পচ্ছলে কেসের সব কথা জেনে আমাকে এই মামলার অনুসন্ধানে বিশেষ করে সাহায্য করতে রাজি হলেন। তিনি সন্ন্যাসী হয়ে নিজে থেকে কেন যে আমাকে এই কাজে সাহায্য করতে চাইলেন তা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না, কিন্তু পরে জানতে পেরেছিলাম, আর আপনারাও জানতে পারবেন। আমরা দুজনে কাশীর দশাশ্বমেধ ঘাটে পৌঁছে দেখলাম সেখানে আজ বড় ব্যস্ততা। দশাশ্বমেধ ঘাটের 3 তলা বাড়ি লোকে লোকারণ্য, যে যখন যা চাইছে তক্ষুনি তা পেয়ে যাচ্ছে। কাঙাল গরিব দুহাত তুলে জয় রানীমার জয়, জয় রানীমার জয় শব্দে চারিদিক কাঁপিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। বাড়ির বাইরে ভীষণ ভিড়। সেই জনস্রোত ঠেলে ভেতরে যাওয়া একরকম অসম্ভবই মনে হচ্ছিল, কিন্তু এমন জোরালো ব্যবস্থা যে কাউকেই খুব একটা কষ্ট ভোগ করতে হচ্ছে না। সকাল থেকে প্রায় সারাদিনই এইভাবেই চলল। এখন বিকেল হয়েছে, 5টা বাজে, শীতকাল। একে একে লোকজন কমতে শুরু করল। সন্ধ্যা হয় এমন সময় আমি সেই জটা জুটোধারী সন্ন্যাসীর সাথে সেখানে গিয়ে হাজির হলাম। সন্ন্যাসীকে ভালো করে দেখলে খুব বয়স্ক বলে মনে হয় না। বয়স বড় জোর 34 কি 35 হবে, কারণ তার কালো কুচকুচে দাড়ি গোঁপ আর জটায় এখনো সাদার ছোপ পড়েনি। সন্ন্যাসী বাড়ির বাইরের দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাপু, তোমাদের রানীজির নাম শুনে অনেক দূর থেকে আসছি, একবার তার সাথে দেখা করার খুব দরকার। দারোয়ান বলল, আগে কেন দেখা হবে না? অবশ্যই হবে। তুমি তো বেশ লোক হে, রাজবাড়ির দারোয়ানের মতো 2 চোখ লাল করে কথা বললে না? আগে আপনাদের মতো লোকের উপর, মানে শুধু আপনাদের কেন, কোনো লোকের উপরই করা হুকুম নেই। বাহ বাহ, এমন সদাশয়া রানী তো কখনো দেখিনি। আরে মশাই, আমি আজ 8 দিন এই রানীজির কাছে চাকরি করছি, আমিও। আচ্ছা, তোমাদের এই রানীজির নাম কি, বাড়ি কোথায় জানো? শুনেছি শুকগড়ে বাড়ি, নাম কমলা। তা এখানে কতদিন হলো এসেছেন? প্রায় 10 দিন। সঙ্গে কত লোক? তা ঠিক জানি না, তবে চাকর বাকর সব এখানে এসেই রেখেছেন দেখছি। আচ্ছা, তার সাথে কখন দেখা করা যাবে? খাবারের সময়। সন্ন্যাসী ব্রহ্মচারীকে বুঝি তিনি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ান? হ্যাঁ। বেশ, তা দেখা কোথায় হবে? কেন, এই উপরের বৈঠকখানায়। তবে বাপু, ওপরে যাওয়ার পথটা একটু দেখিয়ে দাও। দারোয়ানের দেখানো পথ ধরে সন্ন্যাসী ঠাকুর ওপরে বৈঠকখানায় উঠলেন। আমিও তার সঙ্গ ছাড়লাম না। উঠেই অবাক, দেখলাম এরই মধ্যে টিকিধারী ব্রাহ্মণ পণ্ডিত আর দণ্ডী সন্ন্যাসীর দল নিজের নিজের জায়গা দখল করে বসে আছেন। সুতরাং আমরাও কোনো উচ্চবাচ্য না করে সেই ভিড়ের মধ্যে একপাশে বসে পড়লাম। দেখতে দেখতে 8টা বেজে গেল। সকলে বলা বলি করতে লাগলো এইবার রানী আসবেন। সত্যিই কিছুক্ষণ পরে এক অপরূপ রূপসী যুবতী আরও 2জন মেয়েকে নিয়ে এসে একরকম গলবস্ত্র হয়েই সভার দণ্ডী সন্ন্যাসী এবং ব্রাহ্মণ পণ্ডিতদের প্রণাম করলেন। যুবতীকে দেখলে রানী বলেই মনে হয়। বয়স আন্দাজ 24-25। ভারী আস্তে বিনয়ীভাবে
সকলের সাথে আলাপ করতে লাগলেন। আমার সাথে সন্ন্যাসীটি একবার রানীমার মুখের দিকে তাকিয়েই মুখ নামিয়ে নিলেন। রানী কমলাও যেন সন্ন্যাসীকে দেখে কেমন একটা ভয় পেলেন। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, মুখে হাসি আছে অথচ যেন নেই। আর বেশি কোনো কথা না বলে চাকরকে ডেকে বললেন, এদের খাওয়ার ব্যবস্থা করে দাও, আমি কিছুক্ষণ পরে আবার আসব। এই বলে তিনি দুই সখীকে নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। এদিকে জলযোগের ব্যবস্থা হয়েছে। একটা ছোটখাটো শোরগোল পড়ে গেল, যে যার পাতা নিয়ে বসল। কিন্তু আমাদের সন্ন্যাসী ঠাকুরের কপাল বড়ই মন্দ। এই ভিড়ের মধ্যে তিনি যে কোথায় চলে গেলেন তা কেউ জানতে পারল না, কিন্তু আমি জানতাম। আমার কথা মতোই তিনি একটা কাজ করতে চলে গেছেন। তার ভাগ্যে রাজভোগ জুটল না। আমি ব্রাহ্মণদের মধ্যে বসে মহা আনন্দে খাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে এলাম। সন্ন্যাসী ঠাকুর আর সেই রাত্রে ফিরলেন না। পরদিন অনেক ভোরে তিনি ঘরে ফিরে এসে আমাকে বললেন, আপনি আমায় ঠিক যেমন বলেছিলেন আমি তেমন করেছি। সবাই যখন খেতে বসল, আমি সেই সময় একটা ঘরের ভিতর অন্ধকারের মধ্যে লুকিয়ে রইলাম। আমি যে ঘরে লুকিয়েছিলাম তার ঠিক পাশের ঘরেই কমলা থাকতেন। দেখলাম একে একে বাড়ির সব গোলমাল মিটে গেল। রাত বেড়ে চলল। তখন প্রায় 2টো বাজে। রাজভবন নিস্তব্ধ, বৈঠকখানা ঘরের আলো নিভু নিভু, জনপ্রাণীর সারা শব্দ নেই। চারিদিকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। এমন সময় দেখি রাজভবনের সদর দরজার কাছে 2টো মানুষের ছায়া কি সব বলা বলি করছে। প্রথমজন আমাদের কমলা দেবী, আর দ্বিতীয় ব্যক্তির নাম শঙ্কর দাস। শঙ্কর দাসকে দেখতে খুব বলিষ্ঠ, বয়স 29-30-এর কাছাকাছি। ছেলেটিকে দেখতে খুব একটা খারাপ না। এই শঙ্কর দাস রানীর কাছে অনেক দিন ধরে আছে। জাতিতে উগ্র ক্ষত্রিয়। ঠিক কোথায় থাকে সেটা জানি না, তবে শঙ্কর দাস কিন্তু বিশ্বাসী কর্মচারী। রানী কিছুক্ষণ পরে শঙ্করের দিকে তাকিয়ে বললেন, শোনো শঙ্কর, যদি তুমি আমার পথের কাঁটা দূর করতে পারো, তারপর তুমি যা বলবে সব শুনতে রাজি আছি। হ্যাঁ তো, কেন পারবো না? এরপর সন্ন্যাসী যা বলল তা কিছুটা এরকম। শঙ্কর দাস রানীর প্রেমে একরকম হাবুডুবু খাচ্ছে। মাঝে মাঝে মজার ছলে 2-একটা কথা যে সে বলতো না এমন নয়। রানী সেসবে অসন্তোষ বা অল্প বিরক্তি ছাড়া আর কিছুই প্রকাশ করতেন না। আজ রানীর আশাব্যঞ্জক কথা শুনে সে বলল, রানীমা যা বলবেন তিনি তাই করবেন। রানী বলল, ওই সন্ন্যাসীকে খুন করতে হবে। কোন সন্ন্যাসী? যার সাথে বৈঠকখানায় কথা বলে তক্ষুনি চলে এলাম, দেখনি? হ্যাঁ দেখেছি, কিন্তু সে কে? কেন, তুমি ওই ভণ্ড সাধুকে কি চিনতে পারোনি? আমি ওর ভয়ই কাশি এলাম, তবু ও আমার সঙ্গে সঙ্গে ফিরছে। ওর নাম অমরচাঁদ। বড় বদমাশ লোক। অমরচাঁদের নাম শুনে শঙ্কর দাস চমকে উঠে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, অমরচাঁদকে চেনেন? হ্যাঁ চিনি। অমরচাঁদকে আপনার শত্রু নাকি? যদি এই পৃথিবীতে আমার কোনো শত্রু থাকে তবে সে অমরচাঁদ। কেন, মানে কেন, কি কারণে শত্রু আপনার? এখন সেটা জানবার সময় নয় শঙ্কর, পরে বলবো তোমাকে। তাকে কি আজকেই শেষ করতে হবে? হ্যাঁ, পারলে ভালো হয়। যদি করতে পারি তাহলে কি হবে? তাহলে তোমার সঙ্গে আমি, আশা করি বুঝতে পারছো কিসের কথা বলছি। শঙ্কর দাস জালে পড়ল। কমলা আবার বললেন, আর আমার এই বিপুল ধন সম্পত্তি অর্ধেক তোমাকে তক্ষুনি দেব। যদি আমাকে চাও, আমার এই টাকা করি চাও, তবে যা বললাম তা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো। আরে ভয় কি, কথা দিচ্ছি। ধরে নিন যে সে আর এই পৃথিবীতে নেই। তার শ্বাস প্রশ্বাস না এই কাশির হাওয়ায় একেবারে মিশে যাবে। কাল সূর্যোদয়ের সঙ্গে তার নামগন্ধ পর্যন্ত এই পৃথিবী থেকে মুছে যাবে। শঙ্কর দাস থাকতে অমরচাঁদকে ভয়। কমলা একটু মিষ্টি হাসি হেসে বললেন, তোমার সাথে অমরচাঁদের তুলনাই হয় না।
আচ্ছা, আমি কি আরেকটা কথা জিজ্ঞেস করব? তাড়াতাড়ি বলো, যত দেরি করবে কাজেও তত দেরি হবে। বলছি যে ওই অমরচাঁদ কি কোনোভাবে আপনাকে মানে অত্যাচার করেছিল? কমলার দু চোখে যেন আগুন জ্বলে উঠল। বললেন, ও আমার জম, আমাকে খেতে এসেছে। আমি যেখানেই যাই ও ও সঙ্গে সঙ্গে চলে। কাশিতেও এসেছে আমাকে খেয়ে ফেলার জন্য। হ্যাঁ, কিন্তু সে আপনার ক্ষতি করবে কেন? বুঝতে পারছো না? একটু বাঁকা হেসে কমলা কটাক্ষপূর্ণ চোখে শঙ্করের দিকে তাকালো। শঙ্কর সে তেজ সহ্য করতে পারল না। যে চোখের তেজে খোদ শঙ্করের প্রাণ যায় যায় অবস্থা হয়, সেই তেজ আজ শঙ্করদা সহ্য করবে? পারল না, গলে গেল। ভ্যাবা গঙ্গারামের মতো জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই লোকটার নাম কি সত্যি অমরচাঁদ, না তার অন্য কোনো নাম আছে? হ্যাঁ, ওর নাম অমরচাঁদ, আমার সবচেয়ে বড় শত্রু। ওর নাম নিলেই ভয়ে আমার শরীর কেঁপে ওঠে। খাওয়া ঘুম নেই। ওর প্রাণ গেলে আমি নিরাপদ। এই ভয়ের কি যে কারণ সেটাই তো কিছু বুঝতে পারছি না। যখন আমি গ্রাম ছেড়ে আসি তখন থেকেই ও আমার পিছু নিয়েছে। ও লোকটা মরলে আমি বাঁচি। শঙ্কর, যখনই তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে চিনেছি, মনে মনে ভেবেছি কত সুখ জীবন থাকলে। একবার ভাবি জানো, এই প্রাণ আর রাখবো না। কিন্তু আবার একটু সুখের মুখ দেখলেই সেসব চিন্তা কোথায় যেন চলে যায়। এই সত্যি সত্যি বলছো? সত্যি তুমি আমার হবে? হ্যাঁ, এখন বুঝলে কেন আমি সব কথা খুলে বলি না? ওই লোকটা কখন যে কোন বেশে হাজির হয় তা বলা কঠিন। ভয়ের কোনো কারণ নেই। সেই লোক কোথায় থাকে বা যায় সেদিকে এবার থেকে আমার নজর থাকবে। শঙ্করের কথা শুনে কমলা কিছুক্ষণ অন্যমনস্ক থাকলেন। তারপর দরজার পর্দা টেনে অন্য একটা কুঠিতে চলে গেলেন। কিছুক্ষণ পরে রূপোর তৈরি দুটো হাত বাক্স নিয়ে আবার ফিরে এসে বললেন, শঙ্কর, আমাকে কি কেউ কোনো বিষয়ে সন্দেহ করে? কই, আমি তো কোথাও কিছু শুনিনি। তুমি কি মনে করো? আমি যা হোক, আমি শুনেছি তুমি দেনার জালে জড়িয়ে পড়েছ। মহাজনরা তোমাকে জ্বালাতন করে, এমনকি পথে ঘাটে দেখতে পেলেও অপমান করতে পিছু পা হয় না। মানে সে আর কি বলবো। এই নাও, তোমাকে 500 মুদ্রা দিলাম, কেমন? এতেই হয়ে যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট হবে। কমলা আগের মতোই বললেন, আমি যদি এইভাবে হাজার হাজার মুদ্রাও প্রতিদিন খরচ করি, তাও আমার সম্পত্তির কিচ্ছু মাত্র কমবে না। এই যে এই প্রচুর ধন সম্পদ দেখতে পাচ্ছ, এই সবই আমার মৃত স্বামীর। বলতে বলতে কমলার কণ্ঠস্বর বুঝে এলো। তার দুই চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগল। যুবতী আর স্থির থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। তখন তাকে দেখলে মনে হবে কত যে আত্মগ্লানিতে কমলার মন ভারাক্রান্ত। অতীতের স্মৃতি আবার মনের গভীরে এসে কড়া নাড়ল। কাঁদো কাঁদো স্বরে কমলা আবার বললেন, দেখো শঙ্কর, আমি আমার বাবার একমাত্র সন্তান। তিনিও অনেক টাকা রেখে গেছেন। তার সেই সমস্ত সম্পত্তি তো আমিই পেয়েছি। আমার টাকা কড়ির ইয়ত্তা নেই। লোকে যে আমাকে রানী বলে, তার কারণ অনেক রাজার থেকেও আমার সম্পত্তি বেশি। এমনকি শঙ্করদাস এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কমলার কথা শুনছিল। হঠাৎ চটকা ভেঙে গিয়ে বলল, মানে পুরনো কথা বলে আর দুঃখ করে কি হবে? তবে একটা কথা মনে হচ্ছে যে এই এত সম্পত্তির মালকিন হয়েও একটা ভবঘুরে সন্ন্যাসীকে ভয়। সেই কথা তো তোমাকে আমি আগেই বলেছি যে সেসব কথা বলার সময় এখন নয়। আমি নিরাপদ নিশ্চিন্ত হই, তারপর। নিরাপদ নিশ্চিন্ত? আরে তাকে আজকেই এই জন্মের মতো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। তাহলেই হলো। যেদিন তুমি তার মৃতদেহ আমাকে দেখাতে পারবে,
সেই দিন সেই মুহূর্তেই আমি তোমার সাথে। আর হ্যাঁ, ভালো কথা, তাকে চিনতে পারবে তো? আজ সে ছদ্মবেশে সন্ন্যাসীর সাজে এসেছিল। তোমার পক্ষে তাকে চেনা বড়ই কঠিন হবে। আমি বলি শোনো, অমরচাঁদ ওই রকম ছদ্মবেশে প্রায় এখানে সেখানে ঘুরে বেড়ায়। দেখো দেখো, খুব সাবধানে তার পিছু নিতে হবে, যেন যেন হিতে বিপরীত না হয়। সেই বিষয়ে কোনো চিন্তা নেই। আমি যাকে একবার দেখি তাকেই জন্মে আর ভুলি না। বেশ, তবে শঙ্কর, তুমি যাও, শুয়ে পড়ো গিয়ে। অনেক রাত হয়েছে, আমিও যাই। দেখো, যত তাড়াতাড়ি পারো এই কাজটা শেষ করো। এই বলে কমলা শোয়ার ঘরে চলে গেল। শঙ্করও নিজের ঘরে শুতে চলে গেল, আর সন্ন্যাসীও সুযোগ মতো ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন। চৈত্র মাস, সূর্যের দিকে তাকানো যায় না, তার উপর পশ্চিমের পাথুরে গরম। দুপুর হয়েছে, মাঝে মাঝে লু বইছে। পথে লোকের চলাচল প্রায় বন্ধ। তবে যাদের না গেলে নয়, তারাই এই প্রচণ্ড আগুনের পিণ্ডকে উপেক্ষা করে চলে যাচ্ছে। আমিও সেই সন্ন্যাসী আমাদের কাজে বেরিয়েছি। সন্ন্যাসী এখন তার সন্ন্যাস বেশ ছেড়েছেন। সেদিনই আমি জানতে পেরেছিলাম সন্ন্যাসী আসল সন্ন্যাসী নন। মাঝে মাঝে সন্ন্যাসীর ভেগ ধরেন, কখনো কখনো অন্য ছদ্মবেশও ধরে থাকেন। ডিটেকটিভদের মতো ইনিও ছদ্মবেশ নিতে একেবারে পটু। এমন সময় একটি লোক কাশীর শিখরোলের দিক থেকে এই ভীষণ গ্রীষ্মের দুপুরে গঙ্গার তীর থেকে কি যেন একটা অমূল্য বস্তু খুঁজতে খুঁজতে এদিক ওদিক চারিদিক দেখতে দেখতে ক্রমশ মণিকর্ণিকা ঘাটের কাছে এলেন। লোকটি যেখানে পরমহংস বাবাজি থাকেন তার কিছু দূরে একটা ঘরের বারান্দায় উঠে আপন মনে বলতে লাগলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত কাশীর তো সব কোণে চিরুনি তল্লাশি করে ফেললাম, বেটাকে কোথাওই দেখতে পাচ্ছি না। কিন্তু আর তো পারি না, রোদ্দুরে রোদ্দুরে ঘুরে একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে। আর তো চলা যাচ্ছে না। না, কাল আবার তন্ন তন্ন করে খুঁজে দেখব, দেখি দেখতে পাই কিনা। লোকটা অন্য মনস্কভাবে বসে আছে। আমরাও ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে হাজির হলাম। আমার সঙ্গী তার পেছন থেকে বলে উঠলেন, আরে কে? ও শঙ্কর দাস নাকি? তাই এত রোদ্দুরে কোথায়? শঙ্কর চমকে উঠে পেছনে তাকিয়ে দেখল এক সুন্দর যুবক তার দিকেই এগোচ্ছে। যুবককে দেখলে ভদ্রলোক বলেই মনে হয়। শঙ্করের থেকে 1-8 বছর কম হবে, বা সামান্য বেশি। দেখতে ভারী সুন্দর এবং শক্ত সমর্থ শরীর। সেই অপরিচিত যুবক শঙ্করের কাছে এসে বললেন, তা শঙ্কর দাস, মেয়ে মানুষের কথায় রোদ্দুরে রোদ্দুরে ঘুরে মরছো কেন? যার জন্য না খেয়ে দিয়ে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রচণ্ড রোদে ঘুরে বেড়াচ্ছ, সে কোথায় তা আমি বলে দিতে পারি। শঙ্করের এত বেলা পর্যন্ত এখনো কিছু খাওয়া হয়নি, তার উপর সারাদিনের ধকল। আর সে ধকল বলে ধকল। বেনারসের এমন কোনো গলি খুঁজি নেই, গুপ্তস্থান বা প্রকাশ্য রাজপথ নেই যেখানে শঙ্কর দাস তন্ন তন্ন করে অমরচাঁদকে খোঁজেনি। এমন সময় ভালো কথাটাও খারাপ লাগাই স্বাভাবিক। তার উপর এই অপরিচিত লোকটার মেয়ে মানুষ নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুনেই শঙ্করের পিত্ত জ্বলে উঠল। শঙ্কর ভীষণ রেগে বলে উঠল, এই, তুমি কি নিরেট গর্ধব নাকি? হ্যাঁ, কেমন করে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হয় সেটুকুও তো জানো না দেখছি। কাশির এই সমস্ত না, এই বেওয়ারিশ মালগুলোকে যদি দু একটা করে দেওয়া যায়, তবে বেচাগুলো ভদ্রলোকের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা একেবারে শিখে যাবে। তাই বুঝি? তা আমি অভদ্র না তুমি অভদ্র? তুমি টাকা খেয়ে একটা নিরীহ লোকের বহুমূল্য জীবন শেষ করে দিতে রাজি হয়েছ, তা এতে মূর্খ তুমি না আমি? বলিহারি তোমার বুদ্ধি বাবা। তা তোমার কাছ থেকে এই এত বুদ্ধির একটু ধার করে নিলে কেমন হয়? মহাবীর শঙ্করের এই ব্যঙ্গ সহ্য হল না। সে উঠে, এই 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 অসভ্য পাজি জানোয়ার একটা, যা মুখে আসছে তাই বলছিস নাকি? হ্যাঁ, জানিস জানিস তুই আমি কে? এই বলে যুবকের মাথায় জোরে এক চড় কষাতে গেল। যুবক একটু অসন্তোষ বা বিরক্তি দেখালেন না।
একটুও না রেগে বা উত্তেজিত না হয়ে তিনি হেসে বললেন, বেশ, এবার এবার সন্তুষ্ট হয়েছে তো? তা কাকে মারতে চাইছো এখনো বুঝতে পারোনি? যার মাথার দাম হিসেবে 5,000 টাকা খেয়েছো, আমি সেই বদমাস অমর চাঁদ। মানে আপনি অমরচাঁদ, যাকে ওই ডিটেকটিভ পুলিশের কর্মচারী বলে সবাই সন্দেহ করে? আপনি সেই অমরচাঁদ? অমরচাঁদকে দেখেই শঙ্করের তেজ উধাও হয়ে গেল। শরীরের গরম রক্ত এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। শঙ্কর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। যুবক বলল, তা কি হে মহাবীর, একদম চুপ মেরে গেলে যে? মুখে কোনো কথা নেই? অমর চাঁদের মাথা কাটতে বেরিয়েছিলে না? এসো এসো এসো, আর দেরি কেন? টপ করে আমার মাথাটা কেটে ফেলো দেখি। তোমার কাছে তো মারধরও খেলাম, অপমানটাও তুমি ভালোই করলে। তা জীবনে আমার আর রুচি নেই, তোমার হাতে মরণেই বরং আমার মঙ্গল। অমরচাঁদের কথা শুনে শঙ্কর ভারী লজ্জায় পড়ল। তখন অমরচাঁদ বললেন, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কোনো নির্জন জায়গায় তোমার সঙ্গে দেখা করে সব কথা বলবো, আর সেই সময় ইচ্ছে করলে তুমি আমাকে মেরে ফেলতেও পারো। তাতে তুমি তোমার মনিবের মনের ইচ্ছেটাও পূর্ণ করতে পারবে, তাই না? শঙ্কর এই প্রস্তাবে রাজি হল। পরের দিন রাত 11টার সময় বরুণার ধারে একটা ভাঙা বাড়িতে দুজনে নির্জনে দেখা করবে, এই কথা ঠিক হলো। আজ কৃষ্ণ চতুর্দশীর রাত। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাত প্রায় 1টা বেজে গেছে। ঘোর অন্ধকার, কাছের মানুষকেও দেখা যায় না। ঘন মেঘের ফাঁক দিয়ে এক ফালি চাঁদ মাঝে মাঝেই উঁকি মারছে, আবার মুচকি হেসে সেই মেঘের আড়ালেই লুকিয়ে পড়ছে, যেন আর ও মুখ এই অন্ধকারে কাউকে দেখাবে না। লুকোচুরি বেশিক্ষণ চলল না, মুখ দেখাতেই হলো। আবার চাঁদ উঁকি দিল, আবার মুখ লুকোলো। মেঘেদের কিন্তু এই আবদার এত লুকোচুরি সহ্য হলো না। একরাশ মেঘ যেন তড়িঘড়ি নিজেদের মনের জ্বালা মিটিয়ে নিল। আকাশে বজ্র বিদ্যুৎও আজ যেন চঞ্চল, যেন রাগ আর ভয়ে খানিক নিজের মনের ভেতরেই গম্ভীর চিৎকার করে উঠল। এমন ভয়ানক ঝড় বৃষ্টি আর দুর্যোগ অনেক দিন দেখা যায়নি। রাস্তায় জনপ্রাণীর সারা শব্দ পর্যন্ত নেই। যে যার মতো আস্তানা খুঁজে নিয়েছে। কারই বা এত দরকার যে এই দুর্যোগের রাতে বাইরে বেরোবে? তবে যে যেমন লোক তার তেমন কাজ। এমন সময় আমাদের শঙ্কর দাস নিজের শোয়ার ঘরে বসে ভাবছিল, সময় তো হয়ে এলো, যাই। দুর্যোগ বলে তো আর প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি না। দুটো ছুরি নিয়ে যাই, বাঁচি তো ফিরে আসবো, আর না হলে এই পর্যন্তই। এই ভেবে শঙ্কর দাস বাড়ি থেকে সদর রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তায় এসে বরুণা নদীর ধারে সেই ভাঙা বাড়িটার দিকে এই ভয়ঙ্কর রাতে আস্তে আস্তে এগোতে লাগলো সে। পথে লোকজনের চলাচল বন্ধ। খুব দূরে দূরে মিউনিসিপ্যালিটির ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে নিভু নিভু প্রদীপের মতো মিটমিট করে চলছে। এমন সময় অল্প দূরে সেই অন্ধকার ভেদ করে, বাবারে, গেলুম রে, রক্ষা করো আমাকে, রক্ষা করো, এই বলে কে যেন করুণ আর্তনাদ করছে। শঙ্কর শুনতে পেয়েই সেদিকে দৌড়ল। চিৎকার শুনেই শঙ্করের মনে হলো এই চিৎকার বোধহয় কোনো অত্যাচারী নিপীড়িত কোনো মহিলার। অবলার উপর অত্যাচার? এই বলে তাড়াহুড়োই অন্ধকারে সে আওয়াজ লক্ষ্য করে সেদিকে চলে গেল। গিয়ে দেখে যা ভেবেছিল ঠিক তাই। একজন যমদূতের মতো দেখতে লোক রাস্তার ওপর এক মহিলাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কাছেই একটা সেকেন্ড ক্লাসের গাড়ি দাঁড়িয়েছিল। শঙ্করকে কাছে আসতে দেখেই লোকটা মেয়েটাকে ছেড়ে অন্ধকারে কোথায় মিশে গেল। শঙ্কর মহিলার কাছে গিয়ে বলল, এই তো আপনার আর ভয় নেই, ঠিক আছে? ওই বদমাশ আমাকে দেখেই পালিয়েছে। মহিলা বলল, আমার আমার জীবনদাতার কাছে আমি চিরকালের মতো ঋণী হয়ে রইলাম। আপনি বলুন না, আমি আপনার আর কি সাহায্য করতে পারি? ওই পাষণ্ড নরকের কীটটা চলে গেছে তো? হ্যাঁ, সেই ভয়ের আপনার নেই। দয়া করে যদি আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসতেন।
হ্যাঁ চলুন না। দেখুন, রাস্তায় যতই বিপদ থাকুক না কেন আপনাকে নিরাপদে আমি বাড়ি ঠিক পৌঁছে দেবো, ঠিক আছে? আপনি অপরিচিত, আপনার সঙ্গে। অপরিচিত বটে, কিন্তু যে লোক এই বিপদের সময় আপনাকে বাঁচিয়েছে সেই কি আবার আপনাকে বিপদে ফেলবে? মহিলা একটু লজ্জা পেয়েই বলল, তবে একটু দেখুন না, গাড়োয়ান আছে না পালিয়েছে। শঙ্কর গাড়ির কাছে গিয়ে দেখল গাড়োয়ান মরার মতো গাড়ির নিচে একটা কম্বল আপাদমস্তক মুড়ি দিয়ে পড়ে আছে। শঙ্করের ডাকাডাকিতে গাড়ির চালক ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। ভদ্রমহিলা আর শঙ্কর গাড়ির ভেতর বসল। চালক গাড়ি হাঁকালো। এই ভয়ঙ্কর রাতে এই রাজপথে কি এই ভদ্রমহিলা? ব্যাপারটা কি? এই সব ভাবতে ভাবতে শঙ্কর এতটাই অন্যমনস্ক ছিল যে গাড়ি কোন পথ দিয়ে কত দূর এসে পড়েছে সেটা সে খেয়াল করল না। অবশেষে গাড়ি এসে একটা বড় প্রাসাদ গোছের বাড়ির সামনে দাঁড়ালো। ভদ্রমহিলা অমনি বলে উঠলেন, এইবার হাঁপ ছেড়ে বাঁচলাম, বাড়ি এসে গেছি। এই যে। সেই অপরিচিতা মহিলা আর শঙ্কর গাড়ি থেকে নামল। মহিলা বললেন, মশাই, আপনি আমায় বাঁচিয়েছেন। দয়া করে যদি আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেন আমি বড় খুশি হই। শঙ্কর মহিলার কথায় কোনো দ্বিরুক্তি করল না। দুজনে বাড়ির মধ্যে ঢুকল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে শঙ্কর মহিলাকে জিজ্ঞেস করল, এইটাই আপনার বাড়ি? আপাতত আমি এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, না এই বাড়ি তো অনেক পুরনো বলেই মনে হয়। হ্যাঁ, সেসবই আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো। এখন চলুন, ওপরে গিয়ে বসবেন। দুজনে সেই দোতলা বাড়ির বৈঠকখানায় ঢুকল। ঘরে আলো জ্বলছে। মহিলা বললেন, বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি এখানে একটু বসুন, আমি চাকরদের ডেকে দিই। এতক্ষণে আলোর নিচে ভালো করে দেখে শঙ্করদাস বলল, সুন্দরী, খুব আশ্চর্যের বিষয় যে এত বড় বাড়ি কিন্তু কোনো লোকজন নেই। ব্যাপারটা কেমন যেন খটকা লাগছে। এর ভেতরে আবার কোনো ষড়যন্ত্র নেই তো? অবলা মহিলাকে ভয় পাচ্ছেন নাকি? আরে মহিলা কোন ছাড়, কোনো বীর পুরুষকেও না আমি ভয় পাই না। তাহলে আর কি, নিশ্চিন্তে বিশ্রাম করুন। এই বলে ভদ্রমহিলা অন্য একটা দরজা দিয়ে অন্দরমহলে চলে গেল। প্রায় 15 মিনিট পেরিয়ে গেল। মহিলার আর দেখা নেই। শঙ্কর অস্থির হয়ে পড়ল। ভাবতে লাগলো, ইনি কে? এসবের ভেতর নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আরও 10 মিনিট কেটে গেল। শঙ্করের সন্দেহ বাড়ল। সে যেই দরজা দিয়ে বৈঠকখানায় ঢুকেছিল সেই দরজার কাছে গিয়ে দরজাটা একবার খোলার চেষ্টা করল, কিন্তু হরি হরি, যা ভেবেছিল ঠিক তাই, দরজা বাইরে থেকে বন্ধ। শঙ্কর হতবুদ্ধি হয়ে একটা চেয়ারের ওপর বসে পড়ল। তার কাছে যে দুটো অস্ত্র ছিল হাত দিয়ে দেখল সেগুলো আর নেই। অন্ধকারে যখন সেই মহিলার সাথে গাড়িতে বসেছিল তখনই কোনোভাবে সেই মহিলা যে ওই দুটো সরিয়েছে এটা শঙ্কর বেশ বুঝল। এখন আর উপায় নেই, কপালে যা আছে তাই হবে, এই বলে মনকে সান্ত্বনা দিতে লাগলো। আর এক একবার চিন্তা করতে বসল, এখন তাহলে কর্তব্যটা কি? কি করলে এখান থেকে বেরোতে পারবো? এমন সময় হঠাৎ দরজা খুলে গেল। কি শঙ্করবাবু, ভালো আছেন তো? এই বলে একটি ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালো। সঙ্গে একজন লোক। শঙ্কর অন্যমনস্ক ছিল। চেয়ে দেখল, আর যা দেখল তাতে তার শরীরের রক্ত জল হয়ে গেল। মনে হলো তার প্রাণ এক্ষুনি শরীর থেকে বেরিয়ে আসবে। তালু যেন শুকিয়ে গেল। সে বোবার মতো বসে রইল, মুখে কথা নেই। দেখল অমরচাঁদ আর তার সেই সঙ্গী অর্থাৎ আমি সেখানে দাঁড়িয়ে। অমরচাঁদ এসেই জিজ্ঞেস করলেন, পালাবার চেষ্টা করছিলেন নাকি? শঙ্কর ব্যঙ্গ করে হেসে বলল, বুঝলাম, এই সব তার মানে আপনারই ষড়যন্ত্র। আপনি কি এটাকে ছলচাতুরি ভাবছেন? হ্যাঁ, তাছাড়া আবার কি? বেশ, তাহলে তাই হলো। তা বলছি কি, এই বেলা একবার পরিবার পরিজনদের মুখটা মনে করে নিলে হতো না? খুন করবে নাকি? আরে না 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 না, তা নয়। তবে কি জানেন তো, ওই আত্মীয় স্বজনের মায়া, বুঝলেন তো? আমাকে যদি খুনই করবে এইভাবে, তাহলে আবার হাতিয়ারগুলো সরিয়ে নিলে কেন?
সে তোমার ভালোর জন্যই। মঙ্গলের জন্যই তো। তাই তো আগে ভাগে আমার ওই হাতিয়ার গায়েব করা হয়ে গেছে। বুঝিয়ে বলছি, শোনো, বাঁচাবার জন্যই তোমাকে নিরস্ত্র করা হয়েছে। এই শুনুন, ভাঁওতা দিয়ে আপনারা আমাকে এখানে আনেননি? হ্যাঁ, এনেছি, সেটা ঠিক, তবে সেটা তোমার প্রাণ বাঁচাবার জন্য। তাই নাকি? শত্রু আবার শত্রুর জীবন বাঁচায়, এ তো প্রথম শুনলাম। আমরা দুজনের শত্রু নই শঙ্কর দাস। তবে কি আমরা? থাক, কাল তুমি আমাকে একটু বেশি অপমান করেছিলে, তার কারণ কি? কারণ বলতে আমি বাধ্য নই। আচ্ছা বেশ, তুমি বলো না, আমি বলছি। একজন মেয়ের ভালোবাসার মোহ আর নগদ 5,000 টাকা, কি ঠিক বলছি তো? এই লোকটা এই কথাগুলো কিভাবে জানলো? তো ভারী আশ্চর্যের ব্যাপার। আমরা দুজন ছাড়া তো আর কোনো জন প্রাণীর এই সমস্ত কথাবার্তার বিন্দু বিসর্গও জানার কথা নয়। অমরচাঁদ কি করে এই হাড়ির খবরটা পেল? এ কি ভয়ানক লোক রে বাবা! কি ভাবছো আমি কি করে এসব কথা জানতে পারলাম, তাই তো? আরে ছাড়ো, সেসব অনেক কথা। ও, তাহলে তো আপনি ভেতরের সব খবরই জানেন। আপনি বললেন কি যে আমাকে বাঁচাবার জন্য আমাকে নিরস্ত্র করেছেন। তাহলে এবার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। আরে অত তারা কিসের? একটু দাঁড়াও বৎস, আমায় তো কাল বড় অপমান করেছ। আমাদের তো কথা ছিল আজ রাতেই তুমি ইচ্ছা করলে আমাকে খুন করবে। তা বরুণা নদীর সেই ভাঙা বাড়িতে না হয় এখানেই হলো, তাতে আর ক্ষতি কি? আমি তো নিরস্ত্র। বেশ, তো তোমার অস্ত্র দুটো এনে দিচ্ছি না হয়? আরে আপনারা তো দুজন আর আমি তো একা। বেশ, কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না, ঠিক আছে? এই বলে অমরচাঁদ শঙ্করের ছুরি দুটো নিয়ে এলেন। শঙ্কর দেখল তার নিজের ছুরি বটে। অমরচাঁদ আবার বললেন, দেখো শঙ্কর, তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি যে আমাকে খুন করার মতলব করছিলে তা তো হলো না। এখন তুমি আমার হাতের মুঠোই। তোমাকে আসামি বলে আমি পুলিশে চালান করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে না। তুমি যাতে ওই রাক্ষসী কমলার হাত থেকে রক্ষা পাও তার চেষ্টাই করব, তোমাকে বাঁচাবো। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সব কেমন তো হেয়ালির মতো লাগছে। আমরা দুজন যাতে একসঙ্গে মরি সেই ব্যবস্থা করেই ওই রাক্ষসী তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হলেই সব বুঝে যাবে। এই বলে অমরচাঁদ চাকরকে বললেন, এই কে আছিস, ইঁদুর দুটো নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে চাকর খাঁচায় দুটো ইঁদুর নিয়ে এলো। অমরচাঁদ বললেন, শঙ্কর, এই নাও তোমার ছুরি। এবার একটা ইঁদুরের গায়ে একবার ছুরিটা চালিয়ে দাও তো। ছুরিটা ঠিক এমনভাবে চালাবে যাতে অল্প রক্ত বের হয়। শঙ্কর তাই করল। ছুরির খোঁচায় ইঁদুরের শরীর থেকে রক্ত বেরোতে লাগলো, আর তার সাথেই মুখ দিয়েও গলগল করে লালা পড়তে লাগলো। ইঁদুরটা ব্যথায় ছটপট করতে করতে নিমেষের মধ্যেই মরে গেল। অমরচাঁদ বলল, দেখলে তো শঙ্কর, নাও এবার ওই ছুরিটা একবার পরীক্ষা করো তো। শঙ্কর দাস আগের মতোই এই ইঁদুরের গায়েও ছুরি বসালো, আর এটাকেও আগেরটার মতোই মেরে ফেলল। তখন শঙ্কর দাস অমরচাঁদের পায়ে পড়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করুন, আমি পিশাচ, আপনি তো দেবতা, ক্ষমা করুন। না, আমার মতো পাপীকে ক্ষমাও করতে নেই। আমি ওই কালনাগিনীর কথা ভুলে গেছিলাম। শঙ্কর, এবার কিছু বুঝতে পারছো? আচ্ছা, আমাকে দয়া করে একটু বুঝিয়ে দিন না, আমি এখনো কিছুতেই এই রহস্যের জালটাই ভেদ করতে পারছি না। দুটো ছুরি বিষাক্ত শঙ্কর। তোমাদের কমলা রানী এই দুটো দিয়ে আমাদের দুজনকেই একসাথে সাবার করে দেওয়ার মতলব করেছিল। আমরা এই দুটো ছুরি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতাম, আর একটু চোট লাগলেই নিমেষের মধ্যে ওই ইঁদুর দুটোর মতো আমরাও মারা পড়তাম, আর কমলাও নিরাপদ হতো। আচ্ছা, আপনাকে মেরে কমলার কি লাভ? আমি কমলার পথের কাঁটা। আমি বেঁচে থাকলে কমলা জীবনে এক মুহূর্ত সুখে থাকতে পারবে না, তাই কমলা আমাকে যে কোনোভাবে মেরে ফেলতে চায়। তুমি তাকে ভালোবাসো, আর সেও আমাকে খুন করতে পারলেই তোমাকে বিয়ে করবে বলেছে না?
আরে সেসবও আমি জানি, কিন্তু সে হতো না, আর কোনোদিন হবেও না। যদি তুমি অমরচাঁদকে খুন করতে পারতে তাহলেই দেখতে তোমায় কি পরিমাণ অপমান সহ্য করতে হতো। আর এই এত কিছু করে তুমি ভাবতে অমৃত পাবে, পেতে বিষ। দেখতে কমলাও তখন তোমার শত্রু হয়ে উঠত শঙ্কর। না 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 না, আমি আর সেখানে যাব না। এবার আমি সবটা বুঝতে পারছি। ওই কালনাগিনী যে কবে আমাকে বিষ দিয়ে মেরে ফেলবে তার তো কোনো ঠিক নেই, কারণ ওই স্ত্রী জাতি পারে না, এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। শোনো, তোমার আর কোনো ভয় নেই। আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তো আছি। তোমার বিপদ মানে আমার বিপদ। টাকা কড়ি তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে, আমি দেব। সেসব নিয়ে তুমি আর ভেবো না। তবে আমার কাছে আপাতত তুমি থাকতে পারবে না, তোমাকে কমলার কাছেই যেতে হবে, নইলে আমার কাজ হবে না। কি কাজ? তুমি সাহায্য না করলে আমরা কিন্তু কমলাকে গ্রেফতার করতে পারবো না। গ্রেফতার? সে কি? কেন? মানে কমলা কি করেছে? কমলা এক খুনি রাক্ষসী শঙ্কর। স্বামীকে খুন করে সব কিছু ছেড়ে ছুড়ে এখন এই কাশীধামে গা ঢাকা দিয়েছে। কিন্তু বাবা, আমাদের চোখে ধুলো দেওয়া কি অতই সোজা? আমরাও তার পিছু পিছু এখানে এসে জুটেছি। এতদিন কবে আমরা ওই ডাইনিকে কোর্টে টেনে নিয়ে যেতাম, কিন্তু করতে পারিনি। ওই মহিলা বড় ধড়িবাজ, আমাদের চালের উপরে চাল চালে, কিন্তু আমাদের চর যে সব জায়গায় আছে ও সেটা জানে না। তাহলে গ্রেফতার করলেই তো পারেন। এখন নয় শঙ্কর, ওর ইতিহাস এখনো জানা বাকি। তবে ওর সঙ্গে যাতে ভালো মন্দ কিছু না হয় সেটা দেখারও চেষ্টা করব। কেননা পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে অনেক সময় মানুষ বদলে যায়। কিন্তু একজন খুনিকে দয়া দেখানোটা কি ঠিক হবে? খুন যে কমলায় করেছে তার কোনো প্রমাণ এখনো পাইনি, সেই জন্য তোমাকে বাঁচালাম। তোমাকে দিয়েই আমার কাজ হবে, বুঝলে? এত বড় লোক মেয়ে মানুষ তো আমি কখনো দেখিনি। কমলার নিজের টাকার অভাব নেই। মানে আমি তো যা বুঝছি যে আপনি কমলার ব্যাপারে সবটাই জানেন। গোপনে খবর রাখাই আমাদের কাজ। আচ্ছা, এই কমলা কে তাহলে আমাকে বলুন না। আমি বলতে পারি, কিন্তু তোমাকে আমার কথা শুনে চলতে হবে। যখন যেমন বলবো তখন সেরকম করতে হবে। যদি রাজি থাকো তাহলে বলবো। আমি আপনার কেনা গোলাম, যখন যা বলবেন তাই করব। ওই বেহায়া মেয়ে যাতে জব্দ হয় সেই সমস্ত কাজ আমি করব। একান্তই যদি শোনার ইচ্ছে থাকে তবে 2-4 দিন অপেক্ষা করো, তোমাকে সব বলবো। কিন্তু এখন আমরা যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করবে। এখন তুমি কমলার কাছে গিয়ে বলবে অমরচাঁদ আর বেঁচে নেই, তাকে জন্মের মতো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আর যদি আমার লাশ দেখতে চায় তুমি ওকে ওই ভাঙা বাড়ির কাছে নিয়ে যাবে। আমি মরার নাটক করে পড়ে থাকবো, কমলা কিচ্ছু বুঝতে পারবে না। এরপর যা করতে হবে সেটা সময় মতো আমি ঠিক তোমাকে বলে দেব। এই বলে অমরচাঁদ শঙ্কর দাসকে সদর রাস্তায় তুলে দিলেন। শঙ্কর দাস চলে গেলেন। অমরচাঁদও চুপি চুপি তার পিছু নিল। রাত 2টো বেজেছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শঙ্কর বিধ্বস্ত অবস্থায় কমলার ঘরে ঢুকল। অমরচাঁদও পাশের ঘরে লুকিয়ে পড়ল। শঙ্করকে দেখেই কমলা জিজ্ঞাসা করলেন, কাজটা শেষ হয়েছে? শঙ্কর গম্ভীরভাবে বলল, হ্যাঁ, আমি খুন করে দিয়েছি। পরিষ্কার করে বলো মেরেছ কিনা। ওহ, মনে করলে এখনো গাটা শিউরে ওঠে কমলা। আমি কি করলাম? ছলচাতুরি করে একজনের জীবনটা আমি শেষ করে দিলাম, বিষ মাখানো ছুরি। না না, আর আমি বলতে পারছি না। একেবারে 2 টুকরো করে দিয়েছ? না, হাতের কাছে একটা ছুরি ঠেকাতেই অমরচাঁদ বসে পড়ল, আর তারপর একেবারে চিরকালের জন্য ঘুমিয়ে পড়ল। সেখানে আর কেউ ছিল? না না, কেউ ছিল না। লাশ কি সেখানেই পড়ে আছে? হ্যাঁ। আমি দেখবো, চলো। না 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 না, তোমাকে আমি সেখানে নিয়ে যেতে পারবো না। না না, চলো, আমি দেখবো, এক্ষুনি যেতে হবে। বেশ, আমি তো তোমার দাস, চলো তোমায় মৃতদেহটা দেখে আনি। তখনই গাড়ি ছুটল, আর এদিকে অমরচাঁদ সেই ঘর থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে চেপে চলে গেলেন। রাত আন্দাজ 3টের সময় শঙ্কর ও কমলা সেই ভয়ঙ্কর রাতে
বরুণা নদীর ধারে সেই ভাঙা বাড়িটার কাছে এলো। বাড়িটা যেন খাঁ খাঁ করছে, জনমানবের সাড়া পর্যন্ত নেই, যেন জমপুরি অন্ধকারে ঠাসা। শঙ্কর সেই অন্ধকারে কমলাকে রেখে কোথায় যেন চলে গেল, আবার সঙ্গে সঙ্গে ফিরে এসে বলল, আসুন। এই বলে নিচের একটা ঘরে কমলাকে নিয়ে গেল। সেখানে প্রায় নিভু নিভু একটা আলো। সেই আলোতে কমলা যা দেখলেন, অন্য কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত। কমলা দেখলেন অমরচাঁদের লাশ পড়ে রয়েছে। কমলা মৃতদেহকে ভালো করে দেখতে লাগলেন। একবার মৃতের কপালে হাত দিলেন, বুকে হাত দিয়ে পরীক্ষা করলেন। শেষে বললেন, কোথায় আঘাত করেছো? শঙ্কর হাতের কাজটা এগিয়ে দিল। সেখান থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে মনে হলো। বেশ হয়েছে। আমি আমি তোমার কাছে খুব খুশি হয়েছি শঙ্কর। চলো চলো আমরা এখন যাই। এই বলে দুজনে গাড়িতে উঠে আবার চলে গেল। অমরচাঁদও সবার চোখে ধুলো দিয়ে ওদের পেছন পেছন বাড়িতে ঢুকল। বাড়িতে গিয়ে কমলা শঙ্করকে বলল, কাল সকাল সকাল আমার সঙ্গে দেখা করবে। কোথায়? এইখানে। আর কোথায়? মনে আছে তো যা বলেছিলে? কাল তার উত্তর পাবে। শঙ্কর নিজের ঘরে চলে গেল। গিয়ে দেখে একটি লোক তারই জন্য বসে আছে। শঙ্করকে দেখে ভদ্রলোক আস্তে আস্তে বললেন, আপনার নাম কি শঙ্কর দাস? হ্যাঁ, আমারই নাম শঙ্কর দাস। খবর আছে কিছু? আপনি কে? কোথা থেকে আসছেন আপনি? সে কি, আপনি আমাকে চিনতে পারছেন না? শঙ্কর আলোতে ভালোভাবে ভদ্রলোককে দেখে বলল, কই না তো, আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। তবুও আমি আপনার অচেনা নই। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখেছি বলেও তো আমার মনে পড়ছে না। আপনি এতক্ষণ কমলার ঘরে ছিলেন? হ্যাঁ, ছিলাম। কমলাকে অমরচাঁদের মৃতদেহ দেখিয়েছেন? এই কথা শুনেই শঙ্কর ভয় পেয়ে গেল। ভাবল এ নিশ্চয়ই ওই রাক্ষসী কমলার ষড়যন্ত্র। অনেক কষ্টে সাহস এনে বলল, আগে আপনার পরিচয়টা দিন, আর সেটা না পেলে আপনার কোনো কথার উত্তরই আমি দেব না। আমি আপনার বন্ধু। তাহলে এসব কি ভুলভাল বলছেন আপনি? আপনি বা কিভাবে ভুলভাল কাজটা করলেন? কি ভুল কাজ করেছি? অমরচাঁদকে খুন। কে বললো? হ্যাঁ, কে বললো আমি খুন করেছি? আমি সেখানেই ছিলাম। মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। অপরিচিত ভদ্রলোক একটু হেসে নিজের দাড়ি, গোঁফ ও টুপি নিমেষের মধ্যে খুলে ফেললেন। শঙ্কর দেখল অমরচাঁদ। আরে বাপরে, এতক্ষণে তো হাঁপ ছেড়ে বাঁচলাম। কি আশ্চর্য ব্যাপার বলুন তো, আমি তো আপনাকে চিনতেই পারিনি। দারুণ ছদ্মবেশ ধরেন তো আপনি। হ্যাঁ, ইয়ার এমন কি বড় ব্যাপার? আর 10 মিনিট পরে যদি তোমার সঙ্গে দেখা করি তাহলে তুমিও আমাকে আর চিনতে পারবে না। কমলা মনে করেছেন আমি বোধহয় মরে গেছি, তাই না? হ্যাঁ, যেভাবে মরার মতো পড়েছিলেন বিশ্বাস করবে না কার বাপের সাধ্যি। সত্যি ধন্য আপনার অভিনয়। যাই হোক, খবরটা জেনে গেলাম, কিন্তু খুব সাবধান, যেন ঘুণাক্ষরেও ও টের না পায়। তাহলে কিন্তু তুমি গেছো। কাল আবার দেখা হবে, আর এখন তোমাকে যা বলছি, যেভাবে বলছি সেভাবেই করবে। শোনো তাহলে। কমলার কথা মতো শঙ্কর পরের দিন সকালে কমলার সঙ্গে দেখা করল। শঙ্করকে দেখা মাত্র কমলা ভীষণ ভয় পেয়ে বলে উঠল, শঙ্কর, শঙ্কর, সর্বনাশ হয়ে গেছে। আমরা আমরা ধরা পড়েছি। ধরা পড়েছি? কি করে? পুলিশের গোয়েন্দা এসেছিল। তারপর? তারপর আর কি, আমাদের উপর সন্দেহ হয়েছে, আমাদের আমাদের গ্রেফতার করবে। ধুর, কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, অমরচাঁদের লাশের কি করেছো? আরে সে লাশ কি আর আছে নাকি? আমি তো কাল রাতেই জ্বালিয়ে দিয়েছি। এখন তুমি তোমার কথাটা রাখো দেখি। তুমি কি পাগল? এই অবস্থায় ওসব কিছুই হতে পারে না। তো তুমি খুনি, তোমার কখন কি বিপদ হয় তা কে বলতে পারে? আর তাছাড়াও তোমাকে বিশ্বাস কি যদি তুমি আমাকে কখনো... কমলা, এইবার শোনো আমার কথাটা, ঠিক আছে? আর নয়, অনেক সহ্য করেছি। আজ থেকে আমি যা বলবো সেইটা তুমি শুনবে। মানে? অমরচাঁদের জামার ভিতরে একটা কাগজ ছিল,
আর সেটা আমি পেয়ে গেছি। তাতে তোমার ওই অতীতের সমস্ত কুকীর্তি লেখা রয়েছে। আমি চাইলে না এক্ষুনি তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। তুমি খুনি, তুমি তোমার স্বামীকে খুন করে বেনারসে পালিয়ে এসেছ। তাহলে আমি খুনি না তুমি খুনি? হ্যাঁ, কে এবার রাজি আছো? কমলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কমলা কাঁপা কাঁপা স্বরে বলল, রাজি আছি, রাজি আছি আমি, কিন্তু কাগজটা আগে আমাকে দাও। আরে আমি কি পাগল নাকি? সেই কাগজ তো আমি তোমাকে আগে দেব না। সাবধান, ভুলে যেও না তুমি অমর চাঁদকে খুন করেছো। আর পতি হত্যাটা কে করেছে? হ্যাঁ, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ চাই নাকি? বেশ, অমর চাঁদের এই কাগজই হবে তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। আমি শুধু একটা বার ওই কাগজটা দেখবো। আমার কথায় রাজি না হলে তো আমি কিছুতেই দেখাবো না কাগজটা। না দেখাও, না দেখাবে। তুমি বামন হয়ে চাঁদে হাত বাড়াবে? তুমি কি ভেবেছো তুমি যা বলবে তাই মেনে নেব? তোমাকে আমি যে সেদিন এত কিছু বলেছি না, সেটা শুধু আমার কাজ আদায় করার জন্য। আমার কাজ মিটে গেছে। তুমি চাকর, মনিবের কথা শুনেছ, সেই জন্য এখন 500 টাকা দিচ্ছি তোমায়। সেটা নিয়ে এখান থেকে চলে যাও। কমলা যখন শঙ্করকে এসব বলছেন, সেই সময় এক লম্বা চওড়া পুরুষ মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে কমলার সামনে এসে দাঁড়ালো। কমলা ভয় পাথর হয়ে গেল। কোনো মতে নিজের ভয় লুকিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? চিনতে পারছো না? না। সুন্দরী, তুমি আমায় ভালো মতনই চেনো। সেই লম্বা লোকটা মাথার পাগড়ি আর নকল দাড়ি গোঁফ খুলে ফেলল। কমলা দেখলেন অমর চাঁদ। অমর চাঁদকে দেখে কমলা চিৎকার করতে যাচ্ছিলেন। এমন সময় অমর চাঁদ বললেন, চিৎকার করে এখন কোনো লাভ হবে না। তার মানে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে? তোমার তো দেখছি মরা মানুষ দেখে একেবারেই ভয় করে না। জ্যান্ত মরা কাউকেই আমি ভয় পাই না, শুধু একজনকেই ভয় পাই, আর তিনি হলেন ঈশ্বর। আর আমি বেশ বুঝতে পারছি শঙ্কর তোমার চেলা। তোমার কথাতেই সে এইসব কাজ করেছে, তাই না? সে যাই হোক, কিন্তু এখন তোমাকে গ্রেপ্তার করার জন্য যে সরকারি ডিটেকটিভ ওয়ারেন্ট হাতে বাইরে দাঁড়িয়ে আছে, আমি বললেই সে কিন্তু তোমাকে ধরে নিয়ে একদম জেলে চলে যাবে। কমলা, তুমি কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ে গেছো। আর কেন আমাকে গ্রেফতার করবেন? কারণ তুমি তোমার স্বামীকে খুন করেছো কমলা। ভগবান জানেন আমি আমার প্রাণের স্বামীকে খুন করিনি। মিথ্যে স্বামী হত্যার অপরাধে সবার সামনে আপনারা আমাকে আর অপমানিত করবেন না। একে আমার স্বামী চলে যাওয়ার দুঃখ, তার উপর আমার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে আপনারা আমায় এইভাবে অপদস্থ করছেন। এই জন্যই আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে এখানে এসেছিলাম। আমার যা কিছু ছিল তা আমি দুহাত খুলে দান করছিলাম। এই টাকা শেষ হলেই আমি মা গঙ্গার বুকে নিজেকে সঁপে দিতাম। আমার স্বামীর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ায় একেই আমার মন অস্থির হয়ে আছে, তার উপর এইসব মিথ্যে কলঙ্ক। হায় ঈশ্বর, এসব আর সহ্য করতে পারছি না। সে যা হোক, এখন আমার সময় এসে গেছে। আমার যা কিছু আছে সেসব নিয়ে আপনারা আমায় শান্তি দিন। আমি নিজেকে শেষ করে দিই। আমি তোমাকে এক চুলও বিশ্বাস করি না কমলা। যে নিজের স্বামীকে খুন করে বড়লোক হয় তার টাকা ছোঁয়াও পাপ। চোখের জল ফেলতে ফেলতে কমলা বললেন, আপনি আমায় যা যা দোষ দিচ্ছেন সেসব মিথ্যে। আমার স্বামী, তিনি আমার দেবতা। ও তাই নাকি? বেশ বেশ, মেনে নিলাম তুমি তোমার স্বামীকে খুন করোনি। তাহলে আমাকে মারার চেষ্টা করেছিলে কেন? কারণ আপনার ওপর আমার বহু দিনের রাগ। আপনিই তো সারা দুনিয়ায় বলে বেরিয়েছেন না যে আমি আমার স্বামীকে খুন করেছি। আমি তারই প্রতিশোধ নিতে চেয়েছিলাম। এই সংসারে তো আমার আর কোনো সুখ ছিল না। আমি তো মা গঙ্গার বুকেই জীবন দিয়ে দেব ঠিক করেছিলাম। বেশ, তোমার সমস্ত অপরাধ চাপা পড়ে যেতে পারে, তোমাকে আদালতেও তোলা হবে না, কিন্তু তার জন্য
তার জন্য তোমাকে ঈশ্বরকে সাক্ষী রেখে তোমার স্বামীর খুনের অভিযোগ স্বীকার করতে হবে। তাহলেই তুমি জানবে যে তুমি নিরাপদ। আমার আর বাঁচার স্বাদ নেই। ওসব কোর্ট কাছারিকেও আমি ভয় পাই না। তবে তবে আপনি যখন আমার ব্যাপারে জানতেই চাইছেন, বেশ, আমি আপনাকে সব বলছি। আপনি আমার কথায় বিশ্বাস করুন আর না করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ 4 বছর হলো আমার স্বামী এ পৃথিবীতে নেই। তিনি অনেক টাকার মালিক ছিলেন, মোটা মাইনের চাকরি করতেন। তার অন্য কোনো বাড়ির লোক ছিল না বলে আমি বাবার কাছেই থাকতাম। আমি আমার বাবার একমাত্র সন্তান। মাও বেঁচে ছিলেন না। আমার বাবার মতো বড়লোক সেই অঞ্চলে আর ছিল না। তিনি অনেক পাপ করে, মানুষের উপর অনেক জুলুম করে এই টাকা জমিয়েছিলেন। বাবার কতগুলো পোষ্য ডাকাত ছিল, বাবার কথায় তারা সমস্ত অনৈতিক কাজ করে এই টাকা আনত। আমি বাবাকে কতবার বুঝিয়েছি, পায়ে ধরে রীতিমতো কেঁদেছি। বাবা আমার কোনো কথাই শোনেননি। আমি মেয়ে মানুষ, কি আর করব? সব কিছু চুপচাপ সহ্য করতাম। মনে হতো এই পাপের সংসারে আর থাকবো না। এবার স্বামী আসলে তার সাথে আমি চলে যাব। কিছুদিন পরে তিনি দিন 15 ছুটি নিয়ে আমাদের বাড়িতে আসেন। সারা বছরের শেষে স্বামীর মুখ দেখলে মনে হতো যেন সব চিন্তা চলে গেছে। ভেবেছিলাম সেবার ওনার সঙ্গে আমিও চলে যাব, এখানে আর থাকবো না। রান্না করলাম, সারাটা দিন না খেয়ে থেকেও তিনি অল্প একটু খেয়ে শুয়ে পড়লেন। আমি বাবাকে খাওয়ালাম, পরে নিজে তাড়াতাড়ি 2 কটা খেয়ে ঘরে গেলাম। ভাবলাম অনেকদিন পর স্বামীর সেবা করার সুযোগ পাব। ঘরে গিয়ে দেখি তিনি গভীর ঘুমের ঘোরে। আমি পায়ের কাছে বসে থাকলাম, কিন্তু বেশিক্ষণ ওভাবে আর বসে থাকতে পারলাম না। স্বামীর সেবা আমার আর কপালে ছিল না। আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙল। উঠে দেখি তিনি ঘরে নেই। ভাবলাম সকালে বেরিয়েছেন, ফিরে আসবেন। দেখতে দেখতে 7টা 8টা বেজে গেল, তার দেখা নেই। বড় চিন্তা হলো জানেন, মনে মনে সন্দেহ হলো। তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে সব বললাম। বাবা 2 চোখ গোল গোল করে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, সে আছে কি গেছে তাতে আমার কি? আমি কি জানি? তখন যদি 100 ভূত প্রেত আমার মাথায় এসে নাচতো, আমি তাও সহ্য করে নিতাম। কিন্তু বাবার এই ভয়ানক কথা সেই সব কিছু ছাপিয়ে মর্মে গিয়ে লাগলো। আমি কেঁদে উঠলাম। বাবার পায়ের কাছে বসে কত কাঁদলাম, কিন্তু আমার সেই পাথরের মতো কঠিন বাবা, তিনি বললেন, সে আর বেঁচে নেই। আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। মনে হলো হৃৎপিণ্ড কাজ করবে না। আমি পাগলের মতো নিজের ঘরে এসে কাঁদতে লাগলাম। কিন্তু আমার পোড়া কপাল, কাঁদবার অধিকার বেশিক্ষণ নেই। বাবা চলে এলেন আর বললেন, দেখো, যা হবার তা তো হয়ে গেছে, তাকে তো আর ফিরে পাবে না। তুমি আর কেঁদো না মা। আমি ভেঙে পড়লাম। শেষে বাবা রেগে গিয়ে বললেন, যদি চুপ না করো তোমাকে বাড়ি থেকে বের করে দেব আমি। অগত্যা আমি চুপ করলাম। বাবা চলে গেলেন। যত দিন যেতে লাগলো আমি কেবল একা বসে বসে কাঁদি। কিছুদিন পরে হঠাৎ জ্বরে বাবা মারা গেলেন। আমি অসহায় আর একা হয়ে গেলাম। জীবনে আর সুখ নেই। এভাবে কিছু মাস কেটে গেল। একদিন পুলিশ, মানে তুমি এসে জুটলে। তোমাকে দেখে আমার ভয় হলো। বুঝলাম আমার স্বামী খুন হয়েছে। পুলিশ সেটা জানতে পেরেছে।
বুঝতে পারলাম সেখানে থাকা আর ঠিক হবে না। বাকি জীবনটা ব্রহ্মচারিণী হয়ে কাটাবো ভেবে এখানে আসলাম। এখানেও তো আমার নিস্তার নেই। আপনি সেই সঙ্গে সঙ্গে এসে জুটলেন। তখন ভাবলাম আমার সমস্ত টাকা কড়ি দান করে গঙ্গা জলে আত্মবিসর্জন করব। শঙ্কর দাস বলিয়া একটা লোক আমার কাছে চাকরি করতে এলো। সে যে ভালো লোক না তা আমি প্রথমে বুঝতে পারিনি। বলতে খারাপ লাগে, আমাকে দেখে সে পাগল হয়ে গেছিল। তাকে মিথ্যে আশা দিয়ে জব্দ করার ছক কষতে লাগলাম আমি। তারপর তো আপনি সবটাই জানেন। আমার আর বাঁচার ইচ্ছে নেই, মরলে শান্তি। কিন্তু একবার মনে হয়েছিল যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর মনে করে ব্রহ্মচর্য নিয়ে নেব, আর তার সেই পা দুখানার ছবি নিজের মনে এঁকে মরে যাব। কমলা আর বলতে পারলেন না। শ্বাস আটকে এলো, চোখের জল আর ধরে রাখতে পারল না। প্রায় আধ ঘন্টা পরে কমলার জ্ঞান ফিরল। কমলা একবার চোখ মেলে তাকালেন, আবার বন্ধ করলেন। তার মাথা এক সুন্দর যুবকের কোলে রাখা। যুবক এক দৃষ্টিতে কমলার মুখের দিকে চেয়ে আছেন। কমলাকে চোখ খুলতে দেখেই যুবক খুবই আস্তে বললেন, কমলা, থাক, এখন আর তোমার ওঠার দরকার নেই। কমলা আবার তাকিয়ে দেখলেন, কিছুই ঠিক করতে পারলেন না। উদ্ভ্রান্ত হয়ে যুবকের মুখের দিকে তাকিয়ে রইলেন। যুবক একটা তালপাতার হাওয়া দিয়ে কমলাকে হাওয়া দিচ্ছিলেন। কমলা তাড়াতাড়ি যুবকের কোল থেকে উঠে পাগলের মতো বলতে লাগলেন, সাপ, সাপ, কালো সাপ, তুই আমাকে বিষ ফুটিয়েছিস। কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে কমলা বললেন, এক্ষুনি কাল সাপের বিষ দাঁত আমি ভাঙবো। বলে আলু থালু বেশে ছুরি হাতে যুবকের মুখ লক্ষ্য করে এগোলেন। যুবক চটপট কমলার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে বললেন, হৃদয়েশ্বরী কমলে, তুমি আমাকে চিনতেই পারলে না? দেখো দেখো, আমি তোমার সরোজ গো, সরোজ। কে সরোজ? আমার সরোজ? অভাগিনীকে এতদিনে মনে পড়েছে। স্বর্গ থেকে আমায় নিতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে আবার অজ্ঞান হয়ে গেলেন। সরোজবাবু তখন কমলাকে বুকে চেপে আস্তে আস্তে খাটে শুইয়ে দিলেন। আপনাদের বোধহয় মনে আছে, আজ 4 বছর আগে সরোজবাবু একবার শ্বশুর বাড়ি এসেছিলেন এবং এখানে এসেই এক গোলমেলে ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। দুর্বৃত্ত শ্বশুরের ভাড়া করা 2 গুন্ডা নির্লজ্জের মতো কমলার শোয়ার ঘরে ঢুকে তাকে আর তার জামাইকে প্রথমে অজ্ঞান করেন। তারপর জামাইকে খুন করে দামোদরের জলে ফেলে আসার চেষ্টা করেন। কিন্তু যার পরমায়ু থাকে তাকে মারে কে? জামাইকে মৃত ভেবে ডাকাত 2জন চলে যায়। কিন্তু ভগবানের দয়ায় সরোজবাবু দামোদরের স্রোতে ভাসতে ভাসতে এক চড়াই গিয়ে ওঠেন। তখনও তার অল্প জ্ঞান ছিল। জেলেরা তাকে ওই অবস্থায় দেখে তার সেবা করে এবং তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলেন। সেখানে কিছুদিন থাকার পর যখন তার স্বাস্থ্য ফিরেছে, শরীরে জোর পাচ্ছেন, আর কোনো গ্লানি নেই, জেলেদের কাছ থেকে বেরিয়ে কি করবেন ভাবতে লাগলেন। স্ত্রীর ওপর সন্দেহ হলো। বাপ মেয়ে দুজনে মিলে খুন করার চেষ্টা করেছে। এই ভেবে কমলার অপরাধ প্রমাণ করতে আর তাকে শিক্ষা দিতে পুলিশের ছদ্মবেশ ধরে এসেছিলেন। এখন কমলাকে নিরপরাধী ও নিষ্পাপ মনে করে তাকে নিয়ে বাড়ির দিকে চলেছেন। রানী ভবনে তালা চাবি পড়ল, আর আমার তদন্তও এখানেই শেষ হলো। আজ কাহনে শুনলেন রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী নকল রানী অবলম্বনে স্বামী হত্যা রহস্য। অমরচাঁদ সন্ন্যাসী এবং সরোজের চরিত্রে কৃষ্ণময়, শঙ্কর দাস অরিজিৎ, কমলার বাবা সুদীপ্ত,
কমলা অপরূপা, দারোয়ান উদ্ভাস, রহস্যময়ী মহিলা অলিভিয়া, একটি বিশেষ ভূমিকায় তমজিৎ, প্রিয়নাথ থিম শুভম ব্যানার্জি এবং প্রিয়নাথের চরিত্রে সম্পাদনা, আবহ ও সমগ্র পরিচালনা আমি আর যে অর্ণব। গল্প যদি ভালো লাগে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।